ঈদের টানা 9 দিন ছুটি শেষে খুলেছে অফিস, আদালত, ব্যাংক। শেষ মুহূর্তেও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। শুল্ক নীতিতে দেশি পণ্যের দাম বৃদ্ধির সংখ্যায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরা হুমকিতে ব্যবসা প্রতিষ্ঠানও। বাংলাদেশের যে রপ্তানির যে একটা চাহিদা ছিল সেটা অনেকটা কমে যাবে, কারণ বেশি দাম দিয়ে এখানে অনেকে আনতে চাইবে না, শুল্ক বাড়ার কারণে দাম বাড়বে। সামান্য একটা ভেজিটেবল যদি আমরা কিনি তাহলে দেখা যাবে যে শুল্ক আমাদের উপরে দেওয়া হয়েছে সেটা বাংলাদেশের মানুষের জন্য বিয়ার করা কঠিন হবে। বিনিয়োগ ও কর্মসংস্থানে এগিয়ে কুমিল্লা ইপিজেড। চলতি অর্থ বছর শেষে $1 বিলিয়ন রপ্তানির প্রত্যাশা। এবং চিকিৎসক সহ 15 জরুরি কর্মী হত্যায় ভুল স্বীকার ইসরায়েলের। হামাসকে সহায়তার অভিযোগ করলেও মেলেনি সত্যতা। স্বাগত এখন বাণিজ্যে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। ঈদের টানা 9 দিনের ছুটি শেষে খুলেছে দেশের সব সরকারি অফিস, ব্যাংক, আদালত। সেই সঙ্গে রোজার আগের সূচি অনুযায়ী 9টা থেকে 5টায় ফিরেছে অফিস সময়। এর ফলে আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে অফিসগুলো। ঈদের আগে 27 মার্চ বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা 9 দিনের সরকারি ছুটি। এর মধ্যে 31 মার্চ সোমবার দেশে ঈদ উল ফিতর উদযাপন হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 31 মার্চ সাধারণ ছুটি, ঈদের আগের দিন 30 মার্চ ও ঈদের পরের দিন 1 ও 2 এপ্রিলও ছুটি ছিল। 3 এপ্রিল ছুটি হয় নির্বাহী আদেশে। সব মিলিয়ে এবার ঈদের ছুটি হয় 5 দিন। আর 2 দফায় শুক্র ও শনিবার মিলিয়ে আরও 4 দিন ছুটি যোগ হয়। মোট 9 দিন ছুটি কাটানোর সুযোগ পান সরকারি বেসরকারি চাকরিজীবীরা। দর্শক, ঈদের ছুটি কাটিয়ে ইতিমধ্যেই অফিস আদালতে যোগ দিচ্ছেন সরকারি কর্মজীবীরা। এ নিয়ে বিস্তারিত জানতে মতিঝিল থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সানি মৃধা। সানি, যদিও এখন 11টা বেজে পার হয়ে গেছে, যারা কর্মজীবী অফিসে যাদের আসার তারা এসে গেছেন, উপস্থিতি কেমন দেখছেন এবং এই ঈদের টানা 9 দিনের ছুটির পরে সরকারি কর্মজীবীরা কেমন উপভোগ করলেন এবারের ঈদ? গালিব, আপনাকে বলে রাখি, আজকে সকাল থেকেই কিন্তু আমরা যখন প্রথমে এসে মতিঝিল মেট্রো স্টেশন ওখানে দেখলাম যে ঠিক স্বাভাবিক যেটা আমরা রোজার আগে আমরা দেখতে পেতাম বা রোজার মধ্যেও অনেক ভিড় ছিল, সেরকম ভিড়টাই কিন্তু আজকেও দেখতে পেরেছি। একই সাথে যে আমি বর্তমানে এখন শাপলা চত্বর মোড় অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সামনে রয়েছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সরকারি কর্মজীবী বা বেসরকারি অনেক ব্যাংকও কিন্তু এখানে রয়েছে। একই সাথে সরকারি বেসরকারি অনেক স্থাপনাও রয়েছে। তাদের কিন্তু উপচে পড়া ভিড়। তাদের সাথে কথা বললাম যে দীর্ঘ ছুটির পর আসলে অনেকেই কর্মস্থলে ফিরতে অনেকটা খারাপ লাগছিল তারা বলছে। তারপরেও তো সবাইকে ফিরতে হয় এমনটাই তারা জানাচ্ছিলেন। তবে এবারের কিন্তু তাদের যে যাতায়াত ব্যবস্থা ছিল সব কিছুই তারা আমাদেরকে জানিয়েছে নির্বিঘ্নে, ঝক্কি ঝামেলা ছাড়াই হয়েছে। একই সাথে দীর্ঘ 9 দিন পর তারা কর্মস্থলে ফিরেছে। এটা তারা আসলে কর্মব্যস্ততায় ফেরার ফলে কিন্তু তারা অনেকটা স্বস্তি পাচ্ছে। যে বলতেছে তারা যেমনটা বলছিলেন যে আজকে নগরীতেও কিন্তু খুব একটা যানজট তারা যানজটের সম্মুখীন হয়নি। পাশাপাশি আমরাও সকাল থেকে দেখলাম খুব বেশি একটা চিরচেনা যে যানজট আমরা রাজধানীতে থেকে থাকি সে ধরনের কোনো রকম যানজটও ছিল না। তো স্বাভাবিকভাবেই এখানে যারা কর্মজীবী রয়েছেন তারা কিন্তু মতিঝিলে বিভিন্ন কর্মস্থলে তারা ফিরছেন এবং সকাল থেকেই সেই যে ভিড় কিন্তু আমরা সেটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। একই সাথে আমরা দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু যাতায়াত করছে, তাদেরও শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলেছে। অর্থাৎ পুরো দমে যে নগরের ব্যস্ততা সেটা কিন্তু আমরা আজকে চোখে পড়েছে এবং চোখে পড়ার মতোই ছিল। একই সাথে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে এবার এই দীর্ঘ সময় এতদিন লম্বা ছুটি আসলে এর আগে অনেকেই আসলে এর আগে এত লম্বা ছুটি আসলে তারা পায়নি। ফলে কিন্তু এই ছুটিটা বেশ তারা উপভোগ করেছে। তারা নিজেদের পরিবারের সাথে পরিজনের সাথে গ্রামের বাড়ি বা ঢাকা ছেড়ে অন্যত্র অনেকে গিয়েছে এবং তাদের যে ঈদ আনন্দ সেটা ছিল এবার গত কয়েক বছরের তুলনায় এবার দ্বিগুণ ছিল। ফলে এবার কিন্তু লম্বা ছুটিগুলো এক ধরনের একটা রিফ্রেশমেন্ট নিয়ে কিন্তু তারা কর্মস্থলে ফিরছে এবং যেমনটা বলছিলেন যে তারা এই যে সকাল থেকেই যেমনটা বলছিলেন যে অনেকে কিন্তু
আজকেই ঢাকায় এসে অর্থাৎ রাজধানীতে গ্রামের বাড়ি থেকে বা তাদের যেখানে ঈদ কাটাতে গিয়েছিলেন সেখান থেকে ফিরে কিন্তু আজকেই অনেক অনেকে কর্মস্থলে যোগ দিয়েছেন। একই সাথে যদি বলি অনেকে ঝক্কি ঝামেলা বা কোনো রকম দুর্ভোগ কাটাতে কিন্তু অনেকে 2-1 দিন আগেও এসছেন, নগরীতে এসে কিন্তু আজকে এসছেন। অর্থাৎ আজকে রোববার অর্থাৎ স্বাভাবিকভাবেই ঈদের পর যে প্রথম কর্মদিবসের যে চিত্র আমরা দেখতে পেলাম যে পুরোপুরি স্বাভাবিক প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে নগরী স্বাভাবিকভাবে যেটা আমরা দেখতাম। একই সাথে আমরা যদি বলি যে বিভিন্ন রকম অনেক প্রতিষ্ঠান, যদিও শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনেক প্রতিষ্ঠান এখন না খুললেও কিন্তু অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজে খুলে ফেলেছে। তো শিক্ষার্থীদের সাথে কথা বলেও কিন্তু একই রকম অনুভূতি তাদের থেকে জানতে পেলাম। তো গালিব, মতিঝিল থেকে কর্মস্থলে ফেরার সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। সানি, আমি আমার ভুল সংশোধন করে নিচ্ছি যে এখন 10টা বেজে কিছু সময় পার হয়েছে। ঠিক এই সময় আমরা ঢাকার বাইরের চিত্র জানতে চাই। আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, কি অবস্থায় সেখানে অফিসে কর্মচাঞ্চল্যতা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। 9 দিনের ছুটি শেষ হয়ে গেল, সরকারি ছুটি, লম্বা ছুটি শেষে আজকে অফিস আদালত খুলেছে, ব্যাংক বিমা খুলেছে এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো খুলেছে এবং খোলার পর কিন্তু কর্মচঞ্চল বা চাঞ্চল্য ফিরে এসেছে। আমরা রয়েছি বরিশালের আদালত অঙ্গনে, একটু দেখাবার চেষ্টা করছি এখানকার যে চিত্র বা চেহারা। এখানে কিন্তু আমরা যে জায়গাটিতে রয়েছি আইনজীবী সমিতি মিলনায়তনে, এখানে দেখা যাচ্ছে যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু তাদের নির্ধারিত যে ডেস্কগুলো রয়েছেন সেখানে বসছেন। তাদের যারা মক্কেল রয়েছেন, ক্লায়েন্ট রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন। এর আগে আমরা যেটা দেখেছি যে তারা কিন্তু কুশল বিনিময় করেছেন ঈদের, এবং তারা দীর্ঘ এই 9 দিনের ছুটিতে তাদের যে কার্যক্রমটি ছিল সেগুলো কিন্তু এক একজন একজনের সঙ্গে আলোচনা করেছেন। একটু জানিয়ে রেখে ঈদের এই লম্বা 9 দিনের ছুটি শেষে আজকে থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক বিমা সব কিন্তু খুলেছে। ঈদের গ্রামের বাড়িতে যারা গিয়েছিলেন তারাও ফিরে এসেছেন, সরকারি অফিস আদালত খুলেছে এই কারণে। এর আগে ঈদে 28শে মার্চ শুক্রবার কিন্তু শবে কদরও ছুটি ছিল, 29শে মার্চ কিন্তু শুরু হয় ঈদুল ফিতরের টানা 5 দিনের ছুটি, 29, 30, 31শে মার্চ এবং 1 ও 2 এপ্রিল ছিল এই পর্যন্ত ছিল ছুটি। মাঝখানে 3 এপ্রিল ছিল বৃহস্পতিবার অফিস খোলা, সেদিনও কিন্তু নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে 4 ও 5 এপ্রিল সরকারি 2 দিন ছুটি ছিল, সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার। এরপর থেকে কিন্তু আজকে থেকে সরকারি অফিস আদালত সকল কিছু খোলা। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানের অফিস আদালতের নির্ধারিত সময় ছিল কিন্তু 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত, কিন্তু আজকে থেকে কিন্তু সেই আবার সাবেক সময় ফিরে গেল। অর্থাৎ সেই সরকারি যে সময়টুকু অফিস খোলার সময় থাকে বিকেল 5টা পর্যন্ত, সেই সময় পর্যন্তই কিন্তু চলবে। একটা জিনিস জানিয়ে রাখি যে আজকে এই প্রথম দিনই কিন্তু আমরা দেখছি যে আদালত অঙ্গন, অফিস চত্বর সব জায়গায় কিন্তু কর্মচঞ্চল। যেহেতু লম্বা ছুটি ছিল, সেই ছুটি ভোগ করে কিন্তু সবাই তারা কর্মচঞ্চল হয়ে উঠেছেন এবং যে যার কাজে, যে যার প্রয়োজনে কিন্তু ফিরে এসেছেন। এবং তারা কিন্তু যারা কর্মকর্তা, কর্মচারী, আদালতের লোকজন সহ যারা এসছেন সবাই কিন্তু তারা কাজে যোগ দিয়েছেন। আমরা কয়েকজন অ্যাডভোকেটের সাথে কথা বলেছিলাম, আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু একটা জিনিস আমাদেরকে বলেছেন যে তারা কাজে এই যে লম্বা ছুটি পেয়েছেন এটা তারা উপভোগ করেছেন এবং আজকে থেকে আবার কাজে মনোনিবেশ করলেন এবং এটা কিন্তু চলতে থাকবে। এবং শুধু বরিশাল নয়, বরিশাল জেলার আশেপাশে সর্বত্রই কিন্তু একই পরিবেশ এবং পরিস্থিতি। এতটুকু ছিল বরিশালে যে কর্মচঞ্চল হয়ে উঠেছে ঈদ পরবর্তীতে, সেই সবশেষ খবর আমার হাতে থাকা। আমরা বরিশাল থেকে ফিরদাউস সোহাগের কাছ থেকে জানছিলাম সেখানে ঈদের ছুটির পরে সরকারি, বিশেষ করে আদালত পাড়া আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে। আমরা এবার একটু সচিবালয়ের খবর জানতে চাই, যেখানে আছেন আমাদের সহকর্মী আজহার লিমন। লিমন, সচরাচর আমাদের চোখে যেটা পড়ে যে ঈদের পরে প্রথম যে কর্মদিবস থাকে সেখানে খুব একটা উপস্থিতি দেখা যায় না। সচিবালয় অনেক গুরুত্বপূর্ণ জায়গা, ঈদের পরে উপস্থিতি কেমন দেখছেন? না গালিব, যেটি মানে আমরা এই যে ঈদের কয়েকদিন দেখছিলাম যে একদম একটা ফাঁকা ঢাকার যে চিত্রটা, আজকে কিন্তু যখন আমরা মানে অফিসে আসছিলাম দেখলাম যে মোড়ে মোড়ে কিন্তু জট আছে, কোলাহল আছে এবং নগরীর সড়কগুলোতে যেইভাবে কোলাহল ফিরে এসেছে সেভাবে কিন্তু এই সচিবালয়েও কিন্তু কর্মব্যস্ততা ফিরে এসেছে। দীর্ঘদিন পর আমরা দেখলাম যে সচিবালয়ের দ্বার খোলা হলো ঈদের একটা বড় ছুটির পর। সরকারি হিসাবে এটি 9 দিন,
কিন্তু ২৬ মার্চ থেকে যদি ধরা হয় মাঝখানের একটা দিন ধরে প্রায় ১১ দিন ধরে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউ কেউ কিন্তু ছুটি গ্রহণ করেছেন এবং এই একটা দীর্ঘ বিরতির পর তারা আবার এই যে প্রশাসনিক সদর দপ্তর সচিবালয় এই প্রশাসনিক হেডকোয়ার্টারে আবার দায়িত্ব পালন করতে শুরু করেছেন। কিছুটা ধীমে তালে চলছে তাদের দাপ্তরিক কার্যক্রম, কিছুটা ধীরগতি আছে, কিন্তু প্রথম দিন যেটা হয় ঈদের পর এই ঈদ বিনিময় মূলত চলছে। তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন এবং পারস্পরিক খোঁজ খবর নিচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু এখন চলছে। এবং আমরা দেখছি যে উপদেষ্টা পরিষদের সদস্যরাও কিন্তু সকাল সকাল এই সচিবালয়ে প্রবেশ করছেন, মোটকেড তাদের যে নির্ধারিত নিরাপত্তা বহর সহ। এবং যেটি দেখছি যে পুরো সচিবালয়ে কিন্তু সকাল সকাল এক ধরনের ব্যস্ততা শুরু হয়ে গেছে। সচিবালয়ের যে প্রাঙ্গণ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের গাড়িতে কিন্তু ভরপুর হয়ে উঠেছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই ঈদ বিনিময়ও শুরু হয়ে গেছে। সংবাদকর্মীদের সঙ্গেও ঈদ বিনিময়টা হবে, তারা কিছু কথা বলবেন এবং যেটি মনে করা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের জন্য কিন্তু এটি মানে প্রথম ঈদ উল ফিতর, যেই কারণে ঈদ পরবর্তী তাদের কর্মসূচি কি, যেহেতু সামনে নির্বাচন আছে, সংস্কারের অনেক আলাপ আলোচনা আছে, উপদেষ্টা পরিষদের গতকাল একটা বৈঠক হয়েছে। তো এই ঈদ পরবর্তী সরকার আসলে কী কী কর্মসূচি গ্রহণ করবেন সেই ব্যস্ততাগুলো কিন্তু আজকে থেকে এই প্রশাসনিক সদর দপ্তর এই সচিবালয় থেকে শুরু হয়ে যাবে। তো এই ছিল গালিব সচিবালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন, জানাচ্ছিলেন ঈদের যে লম্বা ছুটি কাটিয়ে সরকারি কর্মচারী কর্মকর্তারা যোগদান করছেন তার সর্বশেষ তথ্য। এবার ঈদের ছুটি কাটিয়ে ফেরার খবর। দর্শক, ঈদের লম্বা ছুটি কাটিয়ে এই মুহূর্তে কর্মস্থলে ফিরছেন মানুষেরা, আবার অনেকে ঢাকা থেকে আজকের দিনেও কিন্তু তাদের কর্মস্থলে ফেরার জন্য ঢাকার দিকে আসছেন। সেই খবর জানাতে আমার সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন, মাসকান্দা বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, এর আগের সংবাদে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন যে সেখান থেকে দীর্ঘ লাইন বাস কাউন্টারে এই ঢাকায় ফেরার জন্য। বেলা তো বাড়লো, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? গালিব, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দীর্ঘ লাইন সেটি কিন্তু আরও দীর্ঘ হচ্ছে। অর্থাৎ সকাল থেকে আমরা যে লাইন দেখেছি মানুষের টিকিট সংগ্রহ করার জন্য, সেই লাইনটি কিন্তু ক্রমেই দীর্ঘ হচ্ছে এবং সেটি আরও কয়েক গুণ বেড়েছে। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীর চাপও বাড়ছে। আপনি বলছিলেন যে দীর্ঘ ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরছে মানুষ। দীর্ঘ ছুটি ছিল, কিন্তু তারপরেও মানুষের যে চাপ, যানবাহনের চাপ বা মানুষের যে ঢাকামুখী মানুষের যে তৎপরতা, সেটি কিন্তু কোনোভাবেই কমেনি। আমরা দেখছি যে আজকে ভোর থেকেই মাসকান্দা বাস স্ট্যান্ড, এটি হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ডও বলা হয়, অর্থাৎ ঢাকার যে বাস গেটলক সার্ভিস, সেই সার্ভিস কিন্তু এইখান থেকে ছেড়ে যায়, যার কারণে এখানেই মানুষের ভিড় সবচেয়ে বেশি থাকে। এবং আমরা সকাল থেকেই দেখছি যে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু টিকিট নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। বাস আসছে কিছুক্ষণ পর পর এবং অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর টিকিট পাচ্ছেন, কিন্তু টিকিট পাওয়ার পরও কিন্তু বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এবং এখানে আমরা যে কাউন্টারটির সামনে আছি, যেখানে দীর্ঘ মানুষের সারি দেখছেন, যাত্রীদের দীর্ঘ লাইন, এটি হচ্ছে ইউনাইটেড সার্ভিস। এটি ময়মনসিংহের একমাত্র গেটলক বাস সার্ভিস, যার কারণে মানুষের এই বাস সার্ভিসটির মধ্যেই কিন্তু প্রচুর আগ্রহ থাকে বা ঢাকা যেতে চান এই সার্ভিসটি দিয়ে, যার কারণে এখানে প্রচুর ভিড়ল যেমন লেগে থাকে, ভোগান্তি বা দুর্ভোগ সবও এই কাউন্টারটিকে ঘিরেই। পাশে আরেকটি সার্ভিস রয়েছে শৌখিন পরিবহন, কিন্তু সেই পরিবহনটিতে মানুষের তেমন আগ্রহ নেই, কারণ এটি যত্রতত্র দাঁড় করায় এবং দাঁড়িয়ে যাত্রী পরিবহন করে, যার কারণে কিন্তু মানুষের শৌখিনের প্রতি তেমন আগ্রহ নেই। প্রচুর বাস রয়েছে কিন্তু যাত্রী কম, কিন্তু ইউনাইটেডে প্রচুর যাত্রী আছে কিন্তু বাস কম। তো এই ভোগান্তি নিয়েই কিন্তু মানুষকে যেতে হচ্ছে। যারা যাত্রী আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে উৎসব কেন্দ্রিক এই যে মানুষের যাত্রীর চাপ বা ভিড়, এটিকে কেন্দ্র করে কিন্তু বাড়তি ভাড়াও আদায় করা হচ্ছে। আমরা দেখেছি যে সকাল 7:30টার দিক থেকে এই ইউনাইটেড কাউন্টারে কিন্তু টিকিট দেওয়া শুরু করেছে এবং এই টিকিট দেওয়া শুরু করার পর থেকে নির্ধারিত যে ভাড়া 310 টাকা, এই 310 টাকায় কিন্তু টিকিট নিতে পারছেন। কিন্তু 7:30টার আগে থেকে ভোর থেকে যে বাসগুলো এই স্ট্যান্ড থেকে ছেড়েছে ইউনাইটেডের, সেই বাসগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে আমরা
জানতে পেরেছি, এবং 310 টাকার Design, যে ভাড়া elegance, 500 টাকা পর্যন্ত beauty. নেওয়া হয়েছে বলে যাত্রীরা আমাদের কাছে সেরা অভিযোগ পণ্য করেছেন। সবার এবং, জন্য। পাশের যে জেভিকো। শৌখিন সার্ভিস সেটিতে কিন্তু 350 থেকে 400 টাকা ভাড়া যাত্রীদের কাছে নেওয়া হচ্ছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন। তবে আমরা দেখেছি সকালে সেনাবাহিনীর একটি টিম এই বাস স্ট্যান্ডে এসে তাদের তৎপরতা চালিয়েছে, যার পর থেকেই কিন্তু এই ইউনাইটেডে টিকিট বিক্রি শুরু করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের কোনো প্রয়োজন নেই। চীনের গণমাধ্যম CGTN-কে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন তিনি, যার মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানায় স্থানান্তর করার আহ্বান জানান। তিনি বলেন, এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশ উপকৃত হবে। I'm inviting investments from China to come to Bangladesh. I said, take it as your complementary economy. So you bring your investment, you produce things, sell wherever you want, whether you want to sell in China or you sell outside of Bangladesh, anywhere else. It's your choice. We are your factory. Use our young population, very energetic young population, train them up to do the things. It may be reassembling plant, assembling plant, it may be a very complicated technological plant. Young people are very quick to adopt to the technology they are taught. So I said, you have a very eager population, very talented young population. Use them. We needed a reliable healthcare system. We didn't have it yet. Chinese hospitals will be available in Kunming for Bangladeshi patients. Then we learned from the Chinese doctors their way of improving the healthcare system in Bangladesh. So it's very helpful for us having this close relationship in many different ways. যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাড়ানোয় ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশটির সঙ্গে আমদানি বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানো হবে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক শেষে একথা জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, সমস্যা সমাধানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে 74% শুল্ক আরোপের তথ্যটি সঠিক নয় বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। প্রধান উপদেষ্টা যখন বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ড অবস্থান করছেন, তখন বুধবার বাংলাদেশের পণ্যে 37% শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। করণীয় ঠিক করতে শুক্রবার দেশে ফিরেই শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে উপস্থিত ছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সহ 3 জন উপদেষ্টা, ছিলেন এনবিআর চেয়ারম্যান, বিডার নির্বাহী চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। 1.5 ঘন্টার বৈঠক শেষে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের জন্য কোনো সংকট তৈরি করবে না। দেশটির প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন প্রধান উপদেষ্টা। বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা, এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করব। শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র, যা একক দেশ হিসেবে সবার উপরে। উপদেষ্টা জানান, ওয়াশিংটনের নতুন শুল্ক নীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না এ খাতেও। এতে কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম, এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরও সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। সব কিছু কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়, এটা আমি সবসময় বলি।
আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি আমরা নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আলাপগুলি হচ্ছে, তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে যাব। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ৭৪% শুল্ক আরোপের তথ্যটি সঠিক নয় বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যে ৩%-এরও কম শুল্ক নেয় বলে জানান তিনি। শতকরা 3 ভাগের কম, তো ৭৪%-এর তথ্যটা সঠিক নয়। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতিতে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের দাম বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশি অভিবাসীরা। এমনকি 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সবচেয়ে বড় ধস নামায় বিনিয়োগকারীদের মাঝে জেঁকে বসেছে আতঙ্ক। বড় লোকসানের আগেই অনেকে বিক্রি করে দিচ্ছেন শেয়ার। আব্দুল্লাহ আহাদের প্রতিবেদনে বিস্তারিত। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির প্রতিক্রিয়ায় চীন সহ শক্তিধর দেশগুলো যুক্তরাষ্ট্রের পণ্যের উপর উল্টো শুল্ক বসিয়েছে, আর এতেই টালমাটাল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। বিনিয়োগকারীরা ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে ট্রাম্পের পারস্পরিক শুল্কারোপের প্রভাবে 5 বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। মার্কিন শেয়ারবাজারের এমন ধসে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ছোট বড় সব বিনিয়োগকারীরা পুঁজি হারানোর আতঙ্কে আছেন। বিভিন্ন অটো কোম্পানির দাম পড়ে গেছে, সেখানে আতঙ্কের মধ্যে রয়েছেন বিনিয়োগকারীরা, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি এখানে বিনিয়োগের পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ করেন। আমার ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করছিলাম, তো লস খাইছি। এদিকে তৈরি পোশাক ছাড়াও দেশীয় নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশিরা, যার উপর ভিত্তি করে অনেক গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠানও। চলমান পরিস্থিতিতে পণ্যের দাম বাড়লে জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় সময় পার করছেন তারা। অনেক কিছু বাংলাদেশ থেকে আমদানি এখানে আনতে হয়, তারপরে এগুলো আমরা এখান থেকে ক্রয় করতে পারি। কিন্তু এই শুল্ক বাড়ানোর কারণে দেখা যাবে এখানকার অনেক ব্যবসায়ীরা ওইটা বাংলাদেশ থেকে আনতে চাইবেন। যে শার্টটা হয়তো আমি $50 কিনতেছি, এই ট্যারিফ বসানোর কারণে দেখা যাবে আগামীকালকে থেকে সেই একই শার্টটা আমাকে $70 থেকে $80 কিনতে হবে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য যুদ্ধে জড়ানো ঠিক হবে না বলে মত বাংলাদেশি অভিবাসীদের। আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ তাদের। If Bangladesh government and US they talk together, I think it will be better opportunity for us and for them. ট্রাম্প একটা বিকল্প প্রস্তাবও দিছে যে আমেরিকার যেসব প্রোডাক্ট অন্য দেশে যায় সেগুলোর উপর যদি ওই দেশ ট্যারিফ কমায় তাহলে আমেরিকাও ট্যারিফ কমাবে। বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প শুল্ক নীতি শিথিলের পথে না এগোলে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার মুখোমুখি হবে বলে শঙ্কা অনেকের। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র। নানা প্রতিকূলতা পেরিয়ে চলতি অর্থ বছরে পণ্য রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে কুমিল্লা ইপিজেড। এরই মধ্যে গেল 8 মাসেই রপ্তানি হয়েছে প্রায় 8,000 কোটি টাকার পণ্য। ইপিজেড কর্তৃপক্ষ বলছে অর্থ বছর শেষে এই সংখ্যা ছাড়াতে পারে প্রায় $1 বিলিয়ন পর্যন্ত। এখানে পণ্য রপ্তানি পাশাপাশি বেড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান। আরও জানাচ্ছেন মাসুদ আলম। কুমিল্লা ইপিজেড দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ বর্তমানে 30টি বিদেশি, 7টি যৌথ ও 11টি দেশীয় বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এখানে। চলতি অর্থ বছরের গেল প্রথম 8 মাসেই রপ্তানি হয়েছে $646.30 মিলিয়ন টাকার অঙ্কে, যা প্রায় 8,000 কোটি টাকা, যা ইতোমধ্যেই আগের অর্থ বছরের চেয়ে বেশি। ইপিজেড কর্তৃপক্ষের প্রত্যাশা, পরিস্থিতি স্বাভাবিক থাকলে 2024-25 অর্থ বছরে রপ্তানি ছাড়াবে প্রায় 10,000 কোটি টাকায়। কোভিড পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ব্যাহত হয় কাঁচামাল আমদানি ও রপ্তানি কার্যক্রম। তবে চলতি অর্থ বছরের শুরু থেকেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলছেন এই কর্মকর্তা।
তো রপ্তানি দ্বারা আসলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে যে গার্মেন্টস বিশেষ করে ইপিজেডের যে প্রোডাক্টগুলো এগুলার অর্ডার বৃদ্ধি হওয়াতে এবং শ্রমিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে আমাদের কুমিল্লা ইপিজেডে যেহেতু নতুন খালি কোনো প্লট নেই, বিল্ডিং নেই, সেই জন্য ইনভেস্টমেন্ট সেভাবে না বাড়লেও এক্সিস্টিং যারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে তারা তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ করছে। বর্তমানে ইপিজেডের 48টি প্রতিষ্ঠানে কাজ করছে 50,000-এর বেশি শ্রমিক, যার 65%ই নারী। তৈরি হচ্ছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, সোয়েটার, ইলেকট্রনিক্স পার্টস, ফুটওয়্যার, সেফটি জ্যাকেট সহ নানা পণ্য। তবে চাহিদা থাকা সত্ত্বেও নতুন বিনিয়োগকারীদের জন্য নেই পর্যাপ্ত প্লট, ফলে বিনিয়োগকারীরা বাধ্য হচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে শিল্প প্রতিষ্ঠান গড়তে, যা নষ্ট করছে পরিবেশ। তাই অঞ্চলটিকে বাড়িয়ে নতুন প্লট বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের। কমিটমেন্টটা আমাদের ঠিক ছিল, এখানে যারা ব্যবসা করেন তারা কমিটমেন্ট পেয়েছেন, তারা এখন চিন্তা করছেন যে কুমিল্লাতে হলে আমাদের জন্য ভালো হয়, কিন্তু এখন যেই ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো সীমিত। এখন যদি আরও জায়গা বাড়ানো হয় তাহলে আমার মনে হয় আরও ইন্ডাস্ট্রি হলে এখানে আরও অনেক বেশি বায়ার আসবে এবং আমাদের রপ্তানি আরও অনেক বেড়ে যাবে। অনেকে ইপিজেডে বাইরে শিল্প প্রতিষ্ঠান করতেছে, যারা কমফোর্ট ফিল করতেছে তারা বাইরেও শিল্প প্রতিষ্ঠান করতেছে। তাই এখন আমার যেহেতু ইপিজেডের নাই, আমাদের নতুন যে ইপিজেড হচ্ছে মিরেশ্বর ইকোনমিক জোনে, ওইখানেও আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে এবং অলরেডি 4টা ইন্ডাস্ট্রি রপ্তানি শুরু করছে। 267 একরের কুমিল্লা ইপিজেডে রয়েছে 240টি শিল্প প্লট। শুধু রপ্তানি নয়, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বড় ভূমিকা রেখে চলেছে এই অঞ্চল। মাসুদ আলম, এখন, কুমিল্লা। চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে চাহিদার তুলনায় অতিরিক্ত পেঁয়াজ সরবরাহ হওয়ায় দাম কমেছে। এনে খাতুনগঞ্জ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন কি পরিমাণে পেঁয়াজের চাহিদা থাকে আর আমদানি হয়েছে কি পরিমাণে? গালিব, আপনাকে একটু পেছন থেকে জানাতে চাই, গেল 2 মাস আগেও খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 55 থেকে 60 টাকার মধ্যে এবং এখন কিন্তু সেই পেঁয়াজ অনেকটাই কমে এসেছে এবং খাতুনগঞ্জে প্রতিদিনের যেই বেচাকেনা সেই বেচাকেনায় 30 থেকে 40 ট্রাক পেঁয়াজের চাহিদা থাকে এবং বর্তমানে সেই পরিমাণ পেঁয়াজই কিন্তু খাতুনগঞ্জে ঢুকছে, অর্থাৎ চাহিদার সাথে কিন্তু সরবরাহের কোনো ঘাটতি নেই, যে কারণে পেঁয়াজের দাম কিন্তু গেল 1 মাস থেকেই কমতে শুরু করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সারি সারি অসংখ্য পেঁয়াজের ট্রাক এবং আরও অনেক পেঁয়াজের ট্রাক কিন্তু এখনও খাতুনগঞ্জে প্রবেশের অপেক্ষায় রয়েছে এবং এই ট্রাকগুলো কিন্তু গেল মধ্যরাত থেকে খাতুনগঞ্জে প্রবেশ করতে শুরু করে এবং পেঁয়াজ খালাস এবং পেঁয়াজের গুদামজাতকরণ কিন্তু সমানতালে চলছে। অসংখ্য ট্রাক আমরা দেখতে পাচ্ছি, যেটি সচরাচর কিন্তু দীর্ঘদিন খাতুনগঞ্জের এই ধরনের চিত্র দেখা যায়নি এবং এই যে ব্যাপক পরিমাণে পেঁয়াজের যে সরবরাহ ঘটছে এর কারণেই কিন্তু পেঁয়াজের দাম 50-55 টাকা থেকে 60 টাকা পর্যন্ত যেখানে ছিল সেখান থেকে এখন কমে এসেছে 30 থেকে 22 টাকায়, অর্থাৎ যে মেহেরপুরের যে পেঁয়াজটি রয়েছে সেটি আকৃতিতে কিছুটা বড় হলেও সেটির রং কিছুটা কালচে হয়, যে কারণে সেই পেঁয়াজটির চাহিদা কিছুটা কম থাকে এবং সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে একেবারে সর্বনিম্ন দামে 22 থেকে 23 টাকায় বিক্রি হচ্ছে মেহেরপুরের পেঁয়াজ এবং এর বাইরে কিং পেঁয়াজ নামের একটি পেঁয়াজ রয়েছে যেটি আকারে বেশ বড়, অনেকটা ভারতীয় নাসিক পেঁয়াজের মতো, সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে 32 থেকে 33 টাকায় এবং বর্তমান মৌসুমের যে পেঁয়াজটি রয়েছে যেটিকে বলা হয় হালি পেঁয়াজ, যেটি মূলত মার্চ এপ্রিল মাসে আবাদের পরে কৃষকরা ঘরে তুলতে শুরু করেন, সেই পেঁয়াজ খাতুনগঞ্জের বাজারে সীমিত পরিসরে হলেও কিন্তু আসতে শুরু করেছে আর কিছুদিন পরে কিন্তু পুরো দমে সেই পেঁয়াজ খাতুনগঞ্জের বাজারে পাওয়া যাবে। সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকায়। এই যে পেঁয়াজের দাম কমে এসেছে এর জন্য প্রধান যে বিষয়টিকে আড়তদাররা বলছে সেটি হচ্ছে সরবরাহ, অর্থাৎ যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ তার চেয়ে বেশি কিন্তু সরবরাহ রয়েছে। বিশেষ করে এখনও ঈদের ছুটির একটা আমেজ রয়ে গিয়েছে, অনেকেই গ্রাম থেকে ফেরেননি, পরিবার পরিজন নিয়ে ফেরেননি, যে কারণে কিন্তু পেঁয়াজের যে বেচাকেনা সেটি কিছুটা কম হচ্ছে, পেঁয়াজের চাহিদা কিছুটা কমে গেছে, কিন্তু পেঁয়াজ আসা কিন্তু বন্ধ হয়নি খাতুনগঞ্জের বাজারে। ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারীদের মাধ্যমে পেঁয়াজগুলো কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে আসছে এবং এই যে বিপুল পেঁয়াজের সরবরাহ সেই কারণেই কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কমেছে এবং এতে করে যেটি হয়েছে যে মূলত কৃষক যারা রয়েছেন তারা কিন্তু লোকসানে পড়ছেন। বিশেষ করে কৃষকদের মধ্যে অর্থাৎ পাবনা, ফরিদপুর এসব অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এবং সে সকল এলাকার যারা কৃষকরা রয়েছেন তারা বলছেন যে হালি পেঁয়াজগুলো মূলত বিক্রি হয়, হালি পেঁয়াজগুলো মূলত উৎপাদনের পেছনে তাদের খরচ হয়েছে
45 টাকার মতো, কিন্তু সেখানকার যারা স্থানীয় কৃষি কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এই সকল পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে 38 টাকা, কিন্তু সেই 38 টাকা যদি উৎপাদন খরচ হয় সেক্ষেত্রে আড়তে বিক্রি হচ্ছে 36 টাকা, অর্থাৎ নিশ্চিতভাবেই কিন্তু কৃষকরা লোকসানের মুখোমুখি হচ্ছেন। এবং তারা বলছেন যে গেলোবার যেহেতু তারা ভালো দাম পেয়েছিলেন, এবার অনেকেই আশা নিয়ে কিন্তু পেঁয়াজ উৎপাদন করেছিলেন, কিন্তু সেই তুলনায় দাম না পাওয়ায় কিন্তু অনেকেই নিরুৎসাহিত হবেন। তাই এই ক্ষেত্রে পেঁয়াজে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন, সরকার কি করতে পারে সেই বিষয়টি নিশ্চিতের আহ্বান কিন্তু জানাচ্ছেন এখানকার আড়তদার, ব্যাপারী সহ যারা রয়েছেন তারা। অন্যথায় আগামী মৌসুমে যদি কৃষকরা পেঁয়াজ উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আগামী মৌসুমে পেঁয়াজের দাম আবারও বেড়ে যেতে পারে। তাই কৃষকদের বাঁচিয়ে রাখতে পেঁয়াজের বাজারে এই যে লোকসানের যে বিষয়টি কৃষকদের মধ্যে একটি শঙ্কা ভর করেছে, সেই বিষয়টি থেকে কৃষকদেরকে সাহস জুগিয়ে তাদের লোকসান কাটিয়ে ওঠার জন্য সরকারের পদক্ষেপ কামনা করছেন তারা। গালিব। চট্টগ্রামের খাতুনগঞ্জে চাহিদার তুলনায় সরবরাহ ঠিক থাকায় সেখানে পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে জানাচ্ছিলেন শোয়েব রহমান। চলতি মৌসুমে খরার কবলে দেশের 168টি চা বাগান। সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় পুড়ছে চা পাতা, ব্যাহত হচ্ছে উৎপাদন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে মৌলভীবাজারের শমশেরনগর চা বাগান থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে এই খরার কারণে চা বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মালিকরা। চা বাগান মালিকরা কি বলছেন এবং বৃষ্টি না হলে কি পরিমাণে ক্ষতির সম্মুখীন তারা হতে পারেন? গালে আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি চতুর্দিকে কিন্তু ধূসর বন্য হয়ে গিয়ে চা গাছগুলো মরে যাচ্ছে। এই চিত্র শুধু শমশেরনগর চা বাগান না, মৌলভীবাজারকে চায়ের রাজধানী বলা হয় এবং এই রাজধানীতে 92টি চা বাগান আছে। 92টি চা বাগান সহ দেশের 168টি চা বাগানের সবগুলাতেই একই অবস্থা। অর্থাৎ আমি কথা বলেছিলাম বাংলাদেশ চা সংসদীয় অঞ্চলের সভাপতি জিএম শিবলির সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বিগত 5 মাস থেকে কোনো বৃষ্টিপাত মৌলভীবাজার জেলায় বা অন্যান্য জায়গায় না হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমি কথা বলেছিলাম চা বাগান মালিক শ্রী গোবিন্দপুর চা বাগানের স্বত্বাধিকারী এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোহাম্মদ মহসিন মিয়া মধুর সাথে। তিনিও জানিয়েছেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতির পরিমাণ হচ্ছে চা গাছগুলো এবং চা গাছগুলো পুড়ে গিয়ে মরে যাচ্ছে। মরে যাওয়ার কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হয়েছে। গত 3 বছরের কথা যদি বলি সেক্ষেত্রে 2022 সালে চা উৎপাদন হয়েছিল 9 কোটি কেজি এবং 2023 সালে সেটা বেড়ে গিয়ে 10 কোটি 3 লাখ কেজির মতো চা উৎপাদন হয়েছিল। কিন্তু আবার 2024-এ সেটা বিভিন্ন কারণে অর্থাৎ শ্রমিক অসন্তোষ এবং অন্যান্য নানা কারণে অর্থনৈতিক কারণে সেটা কমে গিয়ে যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 10 কোটি 8 লাখ, সেখানে উৎপাদন হয়েছে 9 কোটি 3 লাখ কেজি, অর্থাৎ 1 কোটি 5 লাখ কেজি চা উৎপাদন ব্যাহত হয়েছিল। এবছরও কিন্তু চায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1 কোটি 3 লাখ কেজি, কিন্তু এখন পর্যন্ত সেটা লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান রয়েছেন। তারা বলছেন যে বাগানগুলো সেচ দিতে পারছে সে বাগানগুলো কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু যে বাগানগুলো সেচ দিতে পারছে না সে বাগানগুলোর চা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চা মালিকরা। তারা বলছেন যে সরকার যদি ভর্তুকি মূল্যে ডিজেল সরবরাহ করে এবং স্বল্প মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে সেক্ষেত্রে তারা হয়তো সেচ দিয়ে সেগুলো বাঁচিয়ে রাখবেন এবং তারা বলছেন সবগুলা নদী নালার পানি শেষ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু সেচ দিতে পারছেন না। এতে করে চা বাগানগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং ইতিমধ্যে প্রায় 15% চা পিছনে রয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে চা নিয়ে সবশেষ। গালিব। চলতি বছরে মানে ঠিক এই সময়ে খরার কারণে পুড়ে যাচ্ছে সিলেট অঞ্চলের চায়ের গাছগুলো, যে কারণে চা শিল্পে এবছরে ক্ষতির সম্মুখীন হতে পারে চা মালিকেরা। এ বিষয়ে জানাচ্ছিলেন এম এ হামিদ। 23 মার্চ গাজার দক্ষিণাঞ্চলে চিকিৎসক সহ 15 জরুরি কর্মী হত্যার ঘটনায় ভুল স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক ট্রাকের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল। তবে তাদের মধ্যে অন্তত 6 জন হামাসকে সহায়তায় যুক্ত ছিল বলে অভিযোগ করেছে আইডিএফ, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরেনি তারা। সম্প্রতি বালির নিচ থেকে 15 জনের মরদেহ উদ্ধারের পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। রেড ক্রিসেন্ট এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক সংস্থা বিষয়টির স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ধনকুপের ইলন মাস্কের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে দেশটিতে। শনিবার হ্যান্ডস অফ নামে এই বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যেই। মূলত ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই, শুল্ক আরোপ
এবং নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়। শুল্ক আরোপের পর শেয়ার বাজারে ধস নামায় দ্রুত শুল্কনীতি পরিবর্তনের দাবিও জানান তারা। এদিকে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব পাওয়ার পর মার্কিন কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য করেছেন ইলন মাস্ক। এটিও মেনে নিতে পারছেন না যুক্তরাষ্ট্রের মানুষ। গণতন্ত্রের উপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এদিকে যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ক কমাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ভারত, ভিয়েতনাম ও ইসরায়েল। এ বিষয়ে ভিয়েতনামের সঙ্গে ইতিবাচক আলোচনার দাবি ট্রাম্পের। তবে ভারতের বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেনি ওয়াশিংটন। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। মার্কিন নতুন শুল্ক নীতি কার্যকরের বাকি 3 দিন। 9 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে বাড়তি শুল্ক নেবে ওয়াশিংটন। ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের 90টি দেশকে গুনতে হবে এ সম্পূরক শুল্ক। তবে শুল্ক আরোপ ঘোষণার একদিন পরই এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় উদ্যোগী হয়েছে ভারত, ভিয়েতনাম ও ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ। বিষয়টি নিশ্চিত করেছে CNN। শুল্কের হার কমাতে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এসব দেশ। ভিয়েতনামের উপর আরোপিত 46% শুল্ক কমিয়ে আনতে ইতোমধ্যেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন দেশটির কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি টো ল্যাম। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, শুল্ক নীতি নিয়ে ভিয়েতনামের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সমঝোতার স্বার্থে মার্কিন পণ্য থেকে শুল্ক একেবারে তুলে নিতে রাজি হয়েছে দেশটি। অবশ্য বাকি 2 দেশের কথা উল্লেখ করেননি ট্রাম্প। এদিকে ভারতের উপর আরোপিত 26% ও ইসরায়েলের উপর 17% কর কমাতে ইতোমধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেছে নয়াদিল্লি ও তেল আবিব। এমনটাই দাবি CNN-এর ওই প্রতিবেদনে। ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলতে সোমবার ওয়াশিংটনে আসার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। একাধিক সূত্রে বিষয়টি জানিয়েছে রয়টার্স। তবে ট্রাম্পের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শেষ হলো মনোমুগ্ধকর লুসাইল স্কাই ফেস্টিভ্যাল। ড্রোন, বিমান আর চোখ ধাঁধানো ফায়ারওয়ার্কসের মধ্য দিয়ে রাঙিয়ে তোলা হয় আকাশ। উৎসব দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। আয়োজকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বড় উৎসবগুলোর একটি লুসাইল স্কাই ফেস্টিভ্যাল। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। কাতারের আকাশে নানা রঙের খেলা। দিনের বেলা বিমান আর ড্রোন উড়ে নানা রঙে রাঙিয়ে দিয়েছে আকাশ। রাতের বেলায় আকাশে জ্বলেছে নানা রঙের আলো। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শেষ হলো লুসাইল স্কাই ফেস্টিভ্যাল। লুসাইল শহরের আল সাদ প্লাজার কাছে আলোর এই খেলা দেখতে ভিড় করেছিলেন দর্শনার্থীরা। Lusail Sky Festival is a festival which is organized by Qatar Calendar and Visit Qatar to celebrate Eid holidays in Qatar. We are here for 3 days today at the festival. We have a sky full of airplanes, drones, fireworks in the air and on the ground. রাত আর দিন লুসাইল শহরের আকাশ এভাবেই ছেয়েছিল নানা রঙে। এবারের প্রদর্শনীতে রাখা হয়েছে 16টি বিমান, 3000 ড্রোন আর ফায়ারওয়ার্কসের ব্যবস্থা। আকাশে এই আলোকসজ্জার সঙ্গে মিশেছিল নানা সুর। নানা কসরত দেখিয়ে বিমান উড়িয়েছেন ইউরোপের দক্ষ বৈমানিকরা। كمان نستقبل ناس مختلفة من كل البلدان، وأكيد الشو تبع الطيارات كتير حلو مع أغاني قدام حاطين منصة للموسيقى وهيك. احنا متحمسين كثير، نحاول نستمتع من أوله لآخره برغم الحرارة، ولكن مستمتعين الصراحة. الحين الحمد لله الحرارة يعني। কাতার ক্যালেন্ডার আর ভিজিট কাতারের উদ্যোগে ঈদের ছুটির পর প্রতি বছর আয়োজন করা হয় লুসাইল স্কাই ফেস্টিভ্যালের। প্রবেশ ফি না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই উৎসবে এসেছেন সর্বস্তরের মানুষ। তাদের জন্য রাখা হয়েছে আলাদা ফুড জোন, যেখানে রয়েছে 14টি খাবারের ট্রাক। বিনোদন থিয়েটারে চলেছে নানা ধরনের পারফরমেন্স। উৎসব শেষ হয়েছে শনিবার। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। পিএসএলে খেলতে যাওয়ার আগে রিশাদ হোসেনকে শুভকামনা জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। উৎসাহ পেয়ে উজ্জীবিত রিশাদের লক্ষ্য নিজের দল লাহোর ক্লান্ডার্সকে শিরোপার মুকুট পরানো। সেই সাথে পিএসএলের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাতীয় দলের হয়েও। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন।
বহু আকাঙ্ক্ষিত পিএসএল এর ডাকে সাড়া দিয়ে দিন কয়েকের মধ্যেই উড়াল দিবেন রিশাদ হোসেন। যাবার আগে গুরু সালাউদ্দিন শুভকামনা জানিয়েছেন রিশাদকে। একই সঙ্গে দিয়েছেন ভালো খেলার তাড়না, দিয়েছেন পারফরমেন্সের দিকে নজর রাখার প্রতিশ্রুতিও। অনেক ভালো যাক, তো আমি বললাম ইনশাল্লাহ স্যার চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে। তো স্যার বলল কথা হবে মাঝে মাঝে এবং টুর্নামেন্ট শেষে ভালো কিছু দেখতে চাই ইনশাল্লাহ। লাহোর কালান্দার্সে এই টাইগার লেগ স্পিনার সতীর্থ হিসেবে পাবেন শাহিন আফ্রিদি, আসিফ আলী, ফকর জামানদের। বড় মঞ্চে তারকা ক্রিকেটারদের সাথে খেলতে উন্মুখ টিমম্যান রিশাদ। পিএসএলে যাচ্ছি, এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায়, টিমের যেটা প্রয়োজন অতটুকু দেওয়ার চেষ্টা করব। টিমের প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি 6 মারার চেষ্টা করব এবং টিমের প্রয়োজনে যদি 10 বলে 30 করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময়। তো আমি চেষ্টা করব যে টিম যেন জিতে এরকম কিছু করার ইনশাল্লাহ। লাহোর কালান্দার্সে এখনও যোগ না দিলেও এরই মধ্যে প্রতিপক্ষ ব্যাটারদের বধ করার পরিকল্পনা আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ। দ্বিতীয় বা তৃতীয় নয়, রিশাদ হোসেনের লক্ষ্য চ্যাম্পিয়ন শিরোপা। এর থেকে বড় খুশি আর কি যে যাচ্ছি ইনশাল্লাহ, তো ভালো করার চেষ্টা করব, টুর্নামেন্টে চ্যাম্পিয়নের আসার চেষ্টা করব ইনশাল্লাহ। পাকিস্তানের উইকেট হিসাবে যতগুলো ব্যাটসম্যানদের সাথে খেলছি এবং পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের সম্বন্ধে ধারণা আছে, তো অতটুকু নিয়ে কাজ করতেছি যে কে কোন জায়গায় ভালো খেলে না খেলে এইসবই আর কি। তারকাবহুল টুর্নামেন্ট পিএসএল, সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে জাতীয় দলে তার প্রতিফলন ঘটাতে চান সময়ের সাথে সাথে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা রিশাদ। আরিফুল ইসলাম শাহাব, এখন, ঢাকা। শিরোনামগুলো আরো একবার। ঈদের টানা 9 দিন ছুটি শেষে কর্মচঞ্চল অফিস, আদালত, ব্যাংক। শেষ মুহূর্তেও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। শান্তির জন্য যুদ্ধের প্রয়োজন নেই, চীনের গণমাধ্যম সিজিটিএনকে ডক্টর ইউনূস। বাংলাদেশের শিল্প স্থানান্তরের আহ্বান। শুল্ক নীতিতে দেশি পণ্যের দাম বৃদ্ধির সংখ্যায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরা, হুমকিতে ব্যবসা প্রতিষ্ঠান। বেশি দাম দিয়ে এখানে অনেকে আনতে চাইবে না, শুল্ক বাড়ার কারণে দাম বাড়বে। যে শুল্ক আমাদের উপরে দেওয়া হয়েছে সেটা বাংলাদেশের মানুষের জন্য বিয়ার করা কঠিন হবে। বিনিয়োগ ও কর্মসংস্থানে এগিয়ে কুমিল্লা ইপিজেড। চলতি অর্থ বছর শেষে $1 বিলিয়ন রপ্তানির প্রত্যাশা। এবং কৃষক সহ 15 জরুরি কর্মী হত্যায় ভুল স্বীকার ইসরায়েলের। হামাসকে সহায়তার অভিযোগ করলেও মেলেনি সত্যতা। এ ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।